রিসোর্টটায় আজকে আলাদা করে অনুষ্ঠান আছে। তৃষা প্রেমের হাত ধরে রিসোর্টের ক্লাবে আসে। সেখানে অনেক দম্পতি আগে থেকেই ডান্স করায় মশগুল। তৃষা প্রেমের হাত ধরে সেখানে প্রবেশ করে। প্রেম তৃষার চোখে চোখ রেখে হাত বাড়িয়ে বলল, চলো ডান্স করি। তৃষা হাতে হাত রাখতেই প্রেম তাকে নিয়ে উপরের দিকে চলে যায়। ধীরে ধীরে মৃদু আলোয় ঝরে পড়া নরম সুরের সঙ্গে প্রেম আর তৃষা দুলছে। চারপাশ নিস্তব্ধ, কেবল মৃদু সঙ্গীত আর দুজনের নিঃশ্বাসের শব্দ মিলেমিশে এক আবেশ তৈরি করছে। প্রেম তৃষাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘোরাতে ঘোরাতে কাছে টেনে নেয়। তৃষার লম্বা চুল প্রেমের গায়ে ছুঁয়ে যায়। প্রেম ফিসফিস করে তৃষার কানের কাছে মুখ এনে বলল, তুমি জানো আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না। তৃষা চোখ নামিয়ে তাল মিলিয়ে বলল, আপনি শুধু কথায় বলেন, বিশ্বাস করব কিভাবে? প্রেম হেসে তৃষার চিবুকে হাত রাখে, আলতো করে মুখটা উপরে তোলে। বিশ্বাসের দরকার নেই, অনুভব করো। প্রেম হঠাৎ ঝুঁকে তৃষার ঠোঁটে চুমু খায়। তৃষা লজ্জায় চোখ বন্ধ করে নেয়, তবে হাত দিয়ে প্রেমের গলা জড়িয়ে ধরে। নাচ থেমে যায় না, তারা দুলতে থাকে একই ছন্দে। তৃষা মৃদু কণ্ঠে বলল, আপনি তো নাচের ফাঁকে ফাঁকে আমায় চুরি করে নিচ্ছেন। প্রেম মুস্কি হেসে আবার কপালে চুমু দিয়ে বলল, না তৃষা, এটা চুরি নয়, এটা আমার অধিকার। তৃষা মৃদু হেসে চোখ মেলে, তবে তার ভেতরে রক্তিম আবেশ ছড়িয়ে যায়। প্রেম আবার কোমর জড়িয়ে কাছে টেনে নেয়, ঘূর্ণির মতো দুলিয়ে দেয়। আবার মাঝে মধ্যেই তার ঠোঁট ছুঁয়ে নেয় তৃষার ঠোঁট। তৃষা শ্বাসভরা কণ্ঠে বলল, থামুন প্রেম, আমি হারিয়ে যাচ্ছি। প্রেম তাকে শক্ত করে জড়িয়ে ধরল, হারিয়ে যেও না, থেকে যাও আমার ভিতরেই চিরকাল। ওগো শুনছেন? শুনছি পাখি বলো, সবচেয়ে ছোট্ট আনন্দ তোমার ডাকনাম উচ্চারণ করা। সবচেয়ে কঠিন প্রশ্ন, তুমি আমাকে কতটা ভালোবাসো? কারণ হিসেব মেলে না। সবচেয়ে প্রিয় রং, তোমার চোখের গভীর কালো। সবচেয়ে প্রিয় সঙ্গীত, তোমার হাসির শব্দ। প্রিয় ঠিকানা, যেখানে তুমি থাকো। সবচেয়ে সুন্দর মিথ্যে, বলি আমি ঠিক আছি অথচ তোমায় ছাড়া কিছুই ঠিক নেই। সবচেয়ে মধুর যন্ত্রণা, তোমার অভিমান ভাঙানোর চেষ্টা। সবচেয়ে দীর্ঘ যাত্রা, তোমার থেকে এক মুহূর্ত দূরে থাকা। প্রেম থমকে তৃষাকে চোখ দুটো বন্ধ করতে বলল, বাম হাতটা শক্ত করে ধরে আঙুলে হাত বোলালো। অতঃপর তৃষাকে চোখ খুলতে বলল সে। তৃষা আঙুলের দিকে চেয়ে দেখল তাতে ডায়মন্ডের একটা আংটি। তৃষা খুশিতে আত্মহারা হয়ে কিছু বলতে যাবে, তার আগেই প্রেম তাকে বলল, অভিনন্দন। অভিনন্দন কেন? এই যে মিসেস, তুমি এখন আমার কাগজে কলমে নও, কেবল সবটা জুড়েই। কেবল আমার আমিটার একমাত্র তুমি। তুমি শুধু ভালোবাসো আমায়। তবে জড়িয়ে ধরো তেমন করে, যেমন করে বিষমাখা শিকড় জড়িয়ে ধরে মৃত গাছের ধ্বংসাবশেষ। মিশে যাও আমার বুকের ভেতরকার অন্ধকারে, যেমন করে গোপনে মাটি টেনে নেয় মৃতদেহের সমস্ত গন্ধ আর স্মৃতি। তুমি জানো কি, তোমাকে আমি কেবল আলিঙ্গনের মতো করে কাছে চাই না, চাই তোমাকে এমনভাবে যেমন করে গারছায় মিশে যায় অন্ধকারের বুক চিরে, যেমন করে কবরের মাটি জড়িয়ে ধরে মৃতদেহকে, যেমন করে কাফনের কাপড় ধীরে ধীরে মাংসের গন্ধ শুষে নেয়, যেমন করে নীরবতা গ্রাস করে আকাশের শেষ সূর্যটাকে। আমি চাই তুমি আমার ভেতরে সমস্ত পচা বিষাদে মিশে যাও। তোমার সাদা রংটা আমার কালোয় মিশে পবিত্র হয়ে যাক। রক্তের সঙ্গে হয়ে যাও আমার বেদনার লাল নদী। চাই তুমি আমাকে এতটাই জড়িয়ে ধরো যেন তোমার নিঃশ্বাস আর আমার নিঃশ্বাসের সীমায় মুছে যায়, যেন তোমার বুকের শব্দ আর আমার হৃদয়ের ধাক্কা হাহাকার একাকার হয়ে যায়। আমার ভালোবাসা কোনো গোলাপ নয় প্রেয়সী, এটা রাতের বেলায় শ্মশানের আগুনের মতো টকবগে, নীরব, উষ্ণ, ধোঁয়ায় চোখ ভরা, তবু সত্যিই প্রেমের প্রেমময় তৃষা। যদি আমাতে জড়াও, জানাই তোমাকে অভিশাপের মতোই ভয়ানক অভিনন্দন। ভালোবাসা মোবারক আমার ঘরের মালকিন। এই হৃদয়ের কাফন পরে নাও তুমি, এই শরীরে মাটি হয়ে যাও তুমি। কবুল করে নাও আমায়, তোমার উন্মাদ জনাবের ইশক। তৃষার চোখে তখন জল। প্রেম সে অশ্রুসিক্ত নয়নে তৃষাকে জড়িয়ে ঠোঁটে চুমু দিতেই
প্রেমের উন্মাদনার গতি বেড়েই চলল। সে ক্লাবে সকলের সামনে তৃষার কালো গাউনের সরু ফিতা টেনে খুলতেই তৃষা এক মুহূর্তের জন্য সিটকে তাকে থামিয়ে দিয়ে বলল, কি করছেন প্রেম? আমরা পাবলিক প্লেসে, তাহলে রুমে চলো প্লিজ। হঠাৎ পেছন থেকে অঙ্কুর এসে ডাকতেই প্রেম ক্ষিপ্ত গলায় তাকে বলল, আরে বাল, তোর আসার সময় নেই, কি হয়েছে? আব্বে প্রেম, তুমি একটু পরে প্রেম করো, আগে একটু সাইডে আয় ভাই, কথা আছে। প্রেম তৃষার চোখের দিকে তাকাতে তৃষা যাওয়ার জন্য ইশারা করলো। যাওয়ার আগে প্রেম তৃষার কপালে চুমুখে বলল, জাস্ট 2 মিনিট শোনা, আসছি আমি। তৃষা সোফায় গিয়ে বসলো। একটা মকটেল হাতে নিয়ে চুমুক দিতে পাশে একটা পুরুষ আসলো, মুখে মাস্ক পরা, কালো রঙের একটা হুডি, তৃষার গাউনের পিঠ খোলা, পুরোটা জুড়ে চিকন কালো ফিতা। লোকটা তার পেছনের সিটে গিয়ে বসলো। একেবারে তার চোখ হাতড়ে বেড়াচ্ছে তৃষার উন্মুক্ত পিঠের উপর। হঠাৎ সামনের আয়নার দিকে তৃষার চোখ গেল, থমকে গেল। লোকটির দৃষ্টি কোথায় থমকে আছে। পরক্ষণে আয়নায় আরেকটি ছায়ামূর্তি দেখে বুকের ভেতর ছলাৎ করে উঠল। তৃষা পেছনে ঘুরতে দেখল হুডি পরা লোকটি উঠে বিল দিয়ে চলে আসছে। তার সামনেই প্রেম দাঁড়িয়ে আছে, চোখ এখনও তার তৃষার পিঠের দিকে। তার জিনিসে অন্য কারো নজর। উফ, বুকে লাগছে খুব। সঙ্গে ভেতর ফালা করার মতো বিশ্রী এক ধরনের রাগ হচ্ছে। সে নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইলেও পারল না। তৃষার হাত শক্ত করে ধরতেই সে কেঁপে উঠল। সেই প্রেম নেওয়াজের কথা মনে পড়ে যাচ্ছে, যে তার পিঠে ছুরিকাঘাত করেছিল, যে উন্মাদের মতো আঘাত করত এই শরীরে। শিউরে ওঠে তৃষার গা। প্রেম তার হাতটা শক্ত করে ঘরে টেনে নিয়ে যেতেই তৃষা বলল, আমি বুঝতে পারিনি লোকটার নজর যে আমার পিঠের দিকে ছিল, বিশ্বাস করুন। প্রেম শুনল না। রুমে গিয়ে দরজা লাগিয়ে গা থেকে ব্লেজার খুলে মেঝেতে ফেলে দিয়ে তৃষার ঠোঁটের বুলি বন্ধ করে দিয়ে তাকে চুমু খেলে, যেই পিঠে অন্যের দৃষ্টি গেছে, ঝর্ণার দিকে নিচে জল দিয়ে বারংবার ধৌত করল সে স্থান। যতক্ষণ না মনের ক্ষোভ মিটল ঠিক ততক্ষণ। ভেজা শরীরে তৃষাকে কোলে করে বিছানায় শুয়ে নিজের ভারী শরীরটা ঝুঁকিয়ে দিল তৃষার বুকের ওপর। ধীরে ধীরে তার শিকারী হাত দুটো তৃষার শরীরের প্রতিটি জাল উন্মুক্ত করে তাতে হারিয়ে গেল। স্পর্শের আকুলতা গভীর থেকে গভীরতর হলো। তৃষার নিঃশ্বাসও সেই সঙ্গে হয়ে উঠল ভারী। তৃষার চোখের কোণে জল। প্রেম হাত টানা দিয়ে রুমের বাতি বন্ধ করে দিয়ে তৃষার চোখের জল নিজের মধ্যে শুষে নিয়ে বলল, আমি তোমায় না মেরেও কাঁদাবো সোনা। তোমার পিঠের দিকে অন্য পুরুষ তাকাবে কেন? শাস্তি তো সবে শুরু, দেখি কতক্ষণ নিতে পারো। শাস্তি যদি এমন হয় তবে আমি বারবার অপরাধ করতে প্রস্তুত। ডোন্ট মেক এ নয়েজ শালির ঘরের বউ, বলে বাতি বন্ধ করে প্রেম তৃষার প্রেম মরিয়া হয়ে উঠল। ঘড়ির কাঁটা বলছে তখন মাঝরাত। প্রেমের বুকের ওপর তৃষা শুয়ে আছে। প্রেম গভীর ঘুমে মগ্ন। তৃষার পরনে কালো একটা নাইটি। সে প্রেমের দিকে একবার তাকায়, ডার থেকে কাপড়ের ভাঁজে রাখা ইঞ্জেকশনটা বের করে, ছোট্ট একটা শিশি থেকে এক ধরনের লিকুইড প্রোডাক্ট বের করে ইঞ্জেকশনে ঢুকিয়ে প্রেমের দিকে তাকায়। তার হাতে পুশ করে বলে, সরি, আমার হাতে আর কোনো উপায় নেই। কাজ শেষ করে তৃষা ড্রেসিংয়ে যায়। খোলামেলা নাইটির ওপর একটা কালো হুডি পরে রুমের দরজা খুলে বাইরে চলে যায়। যেতে নিয়ে একবার ফিরে আসে, তখন ড্রয়ারের ওপর পুতুলটি রেখেছিল। ওইটার দিকে দৃষ্টি যায় তার। কি একটা ভেবে পুতুলের সঙ্গে করে নিয়ে নেয়। যাওয়ার সময় একবার পেছন ফিরে প্রেমের দিকে তাকায়, তারপর চোখ ফিরিয়ে চলে যায়। শিমলার গরম লাগছে। ঘুমিয়েছিল, তবে হঠাৎ করেই মনে হলো স্বামীর উষ্ণতা থেকে সে বঞ্চিত হচ্ছে। তাকাতে ইচ্ছে করছে না, তাকালে ঘুম হালকা হয়ে যায়। তবুও সে পাশ ফিরল। বিছানার বা পাশ হাতড়ে কিছুটা অবাক হয়ে পাশের টেবিল থেকে চশমা নিয়ে বাতি জ্বালিয়ে দেখল অঙ্কুর পাশে নেই। শিমলা উঠে বাথরুমে গেল, বারান্দায় খুঁজল, অঙ্কুর কোথাও নেই। রাতের বেলা কোথায় যেতে পারে? তার চোখে জল চলে এলো। ফোন করলো অঙ্কুরকে, সে ধরল না। শেষে বিছানায় ধপাস করে বসে পড়ল শিমলা। বিড়বিড় করে কাপা গলায় আওড়ালো, আর কত অঙ্কুর, আজকে রাতে আবারও? অন্ধকার রুমের চারপাশ ফুল দিয়ে সাজানো। অদ্ভুত সুন্দর একটা সুগন্ধ বাতাসে ঘুরে বেড়াচ্ছে। পাহাড়ি রিসোর্টের জানালা দিয়ে কি সুন্দর বাতাস আসছে। বাইরে বাতাস আর বৃষ্টি একসঙ্গে। কালো হুডি পরা লোকটি বাথট্যাবের জলে বড় বড় বরফের টুকরো ছেড়ে দিল।
এই তীব্র ঠান্ডায় নগ্ন হলো, তারপর নেমে পড়ল বরফ জলে। রক্ত চাই তার, রক্ত জলে স্নান না করলে ঘুম আসে না তার। সে পাশে রাখা ছুরিটা হাতে নিতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা নারীর কণ্ঠ তাকে থমকে দেয়। লোকটি সেই নারীকে দেখে এক মুহূর্তে খুশি হয়ে যায়। নারীটির পরনে কালো নাইটি। লোকটি তাকে দেখে বলল, অবশেষে এলে তুমি? তুমি জানো না আমি তোমার জন্য অপেক্ষা করে থাকি? সব সময় কি আমার এভাবে তোমার কাছে আসা সম্ভব? তুমি না ফিরলে কিন্তু আমি একের পর এক খুন করেই যাব। কাউকে বেঁচে থাকতে দিব না, কারণ আমি খুন না করলে তুমি আসো না আমার কাছে। মেয়েটি শরীর থেকে কালো রঙা নাইটি খুলে ফেলল। নগ্ন শরীরে পুরুষের সামনে দাঁড়াতেই তার চোখ থমকে গেল। লোকটি আর কথা বাড়াল না, হাত বাড়িয়ে দিতে মেয়েটি জলে নেমে গেল। অতঃপর লোকটিকে বলল, তোমার রক্ত চাই? চাই তো। মেয়েটি লোকটির হাত থেকে ছুরি হাতে নিয়ে চোখে চোখ রেখে নিজের হাতের ওপর ধরে টান দিতেই ফ্যার ফ্যার করে রক্ত গড়িয়ে পড়ে জলে। লোকটি সেই রক্তের দিকে তাকাতেই তার চোখ চকচক করে ওঠে। সে জিহ্বা দিয়ে লেহেন করে সে রক্ত, মনে হচ্ছে অমৃত মুখে দিয়েছে। মেয়েটি মুচকি হেসে লোকটির দিকে তাকায়, তারপর আবদার করে, আজকে যেই মেয়েটিকে মেরেছ তার চুলগুলো দিও তো। আমার নতুন পুতুলটির চুলগুলো একটু ভালো লাগেনি। আর শোনো, আজকে বিরিয়ানি রান্না করবে। কিসের বিরিয়ানি? মানুষের মাংসের। যাকে আজ মেরেছ তার মাংসের পিসগুলো বড় বড় করবে, কিন্তু বিরিয়ানি না খেয়ে আজ ফিরছি না। তবে অবশ্যই ফজরের আজানের আগেই সব শেষ করবে। আমায় তো আবার ফিরতে হবে। ইস, তুমি যেও না, তোমার স্বামীর থেকেও তো বেশি ভালোবাসি আমিও তো, তবে যেতে তো আমায় হবে। আজকে কিন্তু তুমি রান্না করবে, বুঝলে? যা মর্জি আপনার, বলে লোকটি মেয়েটি ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। রাত আরও গভীর হলো, সঙ্গে গভীর হলো দুটো উন্মাদ শিকারীর উতলা উন্মাদনা। ফজরের আজান পড়ছে তখন চারিদিকে। অঙ্কুর বাইকটা রেখে রুম নাম্বার 222-এ প্রবেশ করে। পরনের কালো হুডিটা ভিজে একাকার। শেষে রিসোর্টের লন্ডিতে ওটা দিয়ে রুমে চলে আসে। এসে দেখতে পায় তার স্ত্রী ঘুমিয়ে আছে। অঙ্কুর শিমলার পাশে শুয়ে পড়ল, সিলিংয়ের দিকে তাকিয়ে নিঃশ্বাস ছাড়ল। অনেক ঘুম পাচ্ছে তার, এবার ঘুমাতে হবেই। কাজ তো অনেক করলো আজকে। সকাল হয়েছে সে কখন। প্রেম ঘুমের মধ্যে নড়াচড়া খুব কম করে। হাত নাড়াতে গিয়ে গেল ঘুমটা ভেঙে। ইস, চোখে এত ঘুম কোত্থেকে আসছে? তবুও চোখ মেলার চেষ্টা করলো। হাতের দিকে তাকালো একবার। উফ, চাকা হয়ে গেছে। হঠাৎ করে তার বুকে জড়িয়ে থাকা তৃষার দিকে চোখ গেল তার। ইস, আস্ত মায়াই মেয়ে, দেখলে আদর করতে মন চায়। প্রেম তৃষার চুলে হাত বুলিয়ে দিল। দেখলো চুল ভেজা, কিন্তু চুল ভিজল কি করে? হয়তো রাতে যে গোসল করিয়ে দিয়েছিল সেই জন্য হয়তো। তবে সারা রাত তো শুকিয়ে যাওয়ার কথা। সে তৃষার কপালে চুমু দিতেই তৃষা নড়েচড়ে উঠল। চোখ ফেলতে প্রেম তাকে জড়িয়ে ধরে বলল, আমি তোমায় অনেক ভালোবাসি তৃষা, অনেক বেশি। তৃষা শক্ত করে জড়িয়ে নিল প্রেমকে। তবে তার চোখ প্রেমের পেছনে রাখা ড্রয়ারের ওপরে রাখা পুতুলটির দিকে। ওটার চুল এখন কালো। সে ওদিকে দৃষ্টি নিক্ষেপ করলো। বাঁকা হেসে মৃদু কণ্ঠে জবাব দিল, আমিও আপনাকে অনেক ভালোবাসি প্রেম। হেতিজা দুপুরে ভাতের থালা ছুঁয়েও দেখেনি। বুকের ভেতরটা যেন কাঁটার বন। প্রেমা পাশে বসতেই তার চোখের জল আর্তনাদের মতো ফেটে বেরিয়ে এলো। একটা শুকনো নদীর বুকে হঠাৎ জলোচ্ছ্বাস। প্রেমা মাকে বুকে টেনে নিল। হয়তো এই বুকেই মা আশ্রয় পাবে। তৃষা চলে যাওয়ার পর থেকে প্রত্যুষ রাতে বাসায় ফেরে না। দিনেও কোথায় খায়, কি করে, খোদা ছাড়া কেউ জানেন না। যে ছেলেটা একসময় সবার গর্ব ছিল, সেই ছেলেটির জীবন এখন হেতিজার চোখের সামনে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মায়ের বুকটা হাহাকার করে ওঠে, কেবল কান্নায় আসে। কেন যে ওই মেয়েটিকে ভালোবেসেছিল? এ ভালোবাসা তো জীবনটাকে গিলে খাচ্ছে, ধ্বংস করে নিঃশেষ করে দিচ্ছে। প্রেমা, একবার কল করতো তোর ভাইকে। হেতিজার গলা শুকনো, কাপা। প্রেমা তাই করলো, কিন্তু কল যেতে স্ক্রিনে সে একই দৃশ্য, ফোন বন্ধ। আজকাল যেন রিং হওয়ার থেকেও বন্ধ থাকার দৃশ্যটাই পরিচিত হয়ে গেছে। হেতিজার চোখে নিদারুণ ক্লান্তি। এই বাড়ির প্রতিটি জীবনের আলো কি এভাবেই নিভে যাবে? আল্লাহ, এই অভিশপ্ত পরিণতি থেকে কবে মুক্তি মিলবে? রিসোর্ট থেকে ফিরে আজ অদ্ভুত নিস্তব্ধতা নেমেছে ঘর জুড়ে।
দুপুরের রোদে বাড়িটা যেন তন্দ্রাচ্ছন্ন, জানালার পর্দায় আলো ছায়ার খেলা থেমে গেছে। প্রেম আর তৃষা দুজনেই ক্লান্ত, কিন্তু ক্লান্তিরও এক রোমাঞ্চ আছে যা শরীরের প্রতিটি শিরা টেনে রাখে কোনো এক অজানা টানের ভেতর। তৃষা বই পড়তে পড়তেই ড্রয়িং রুমের সোফায় ঘুমিয়ে পড়ে। নিস্তব্ধ ঘরে শুধু ঘড়ির কাঁটার শব্দ, আর দূরে কিচেন থেকে ভেসে আসে ছুরির সঙ্গে কাঠের টেবিলের ঘষা টানা। হঠাৎ ঘুম ভেঙে যায় তৃষার। চোখের পাতার ফাঁক দিয়ে কিচেনের দিকে তাকাতেই সে মুহূর্তটা থমকে যায়। ওপেন কিচেনের আলোয় দাঁড়িয়ে আছে এক পুরুষ, কালো রঙের ট্রাউজার আর শরীরের ওপরে অন্ধকারের মতো দৃঢ় ছায়া। তার পিঠটা এতটাই চওড়া যে আলোর রেখাটাও সেখানে ভেঙে গেছে। তৃষা স্থির হয়ে তাকিয়ে থাকে। এই দৃশ্য যেন কোনো মানুষের নয়, বরং এক অনিবার্য মায়ার মতো, যা তাকিয়ে থাকতে বাধ্য করে। ঘুম ভাঙার পর এমন দৃশ্য কজন নারীর কপালে জোটে। তার বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে আসে। পুরুষটি এখনো পেছন ফিরে তাকায়নি, তবুও তার উপস্থিতি ঘরের প্রতিটি কোণে গায়ে গায়ে লেগে আছে এক ধরনের অজানা উষ্ণতা হয়ে। তৃষার মনে হয় এই মানুষটা যদি এখন ঘুরে তাকায় তাহলে সে হয়তো নিজের সমস্ত ঘুম, সমস্ত নিঃশ্বাস হারিয়ে ফেলবে। সেই চোখের ভেতর সে উঠে যায়। এক পা দুপা করে কিচেনে গিয়ে পেছন থেকে উঠে জড়িয়ে ধরে প্রেমকে। পিঠে চুমু খেয়ে বলে, আপনাকে অসীম ভালোবাসায় আমি ভালোবাসি। প্রেম পিছনে ঘুরে তৃষার নাকে নাক ঘষে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে বলল, আমিও মিসেস নেওয়াজ আপনাকে অসীম ভালোবাসি। কি রান্না করেছেন জিজ্ঞেস করলো তৃষা। প্রেম তাকে বুকে জড়িয়ে ধরে বলল, সব আপনার পছন্দের খাবার, আপনি এগুলো খাবেন আর আমি। পুরোটা বলার আগে তৃষা প্রেমের ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে তাকে থামিয়ে বলল, ইস। প্রেম আঙ্গুল সরিয়ে নিয়ে বলল, এমনভাবে থামতে বললে কেন জানি আমার আরও বেশি করে শব্দ করতে ইচ্ছে করে। তৃষা হাসলো, তারপর বলল, পেটে ইঁদুর দৌড়াচ্ছে, জলদি খাবার দেন, খাই আগে। ইঁদুর দৌড়াচ্ছে? তাহলে তো ইঁদুর মারার বিষ খেতে হবে আপনাকে মিসেস নেওয়াজ। আপনার মুখের যে কথা, আর বিষ খাওয়ার দরকার নেই। শালি মিঠা কথা তোমার দরবারে সয় না। তোমায় ডিম থেরাপি দেওয়া উচিত, নট প্রেম থেরাপি। পাহাড়ি পথটা বিকেলের আলোয় ধীরে ধীরে গলে যাচ্ছে। গাছের পাতার ফাঁক দিয়ে ছিটকে আসা রোদ ঝিকমিক করছে মাটিতে, যেন কেউ সোনার গুঁড়ো ছড়িয়ে দিয়েছে। আজকে সারাদিন আদিবাসী গ্রামে ঘুরবে তারা, রাতে ক্যাম্পফায়ার করবে। প্রেম আর তৃষা পাথরের সরু পথ ধরে এগোচ্ছে। বাতাসে নরম একটা ঠান্ডা ছোঁয়া, মাটির সোঁদা ঘ্রাণে মন ভরে যাচ্ছে। কোথাও কাছে হয়তো কারো উঠোনে চাল শুকোচ্ছে, আর তার পাশেই পাথর ঘেঁষে বসে আদিবাসী কিছু লোক গান গাইছে, বাঁশি বাজাচ্ছে। সেই সুর নেমে এসেছে পাহাড়ের বুক থেকে, মাটির ভেতর দিয়ে সোজা হৃদয়ে গিয়ে লাগে। তৃষা হাঁটা থামিয়ে চারপাশে তাকায়, তার চোখে অনির্বচনীয় বিস্ময়। পাহাড়ের পেছনে লুকোচুরি খেলছে সূর্য, আকাশে কমলা আর গোলাপি রঙের মিশেল। দূরে ধোঁয়া উঠছে রান্নাগুলো থেকে, তার সঙ্গে মিশে আছে পোড়া কাঠ আর পুড়তে থাকা পাথার গন্ধ। তৃষা নরম স্বরে প্রেমকে বলল, সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে প্রেম। এরা কত সরল অথচ কত রঙিন জানেন। এদের মুখে কোনো ক্লান্তি নেই, মনে হয় প্রকৃতি নিজে হাসছে ওদের সঙ্গে। প্রেম থেমে গিয়ে একটু তাকালো তার দিকে। তৃষার চুলের পাশে সূর্যের আলো লেগে ঝলমল করছে, তার চোখে পাহাড়ের প্রতিফলন। প্রেম মৃদু হেসে বলল, এদের চোখে শহরের মতো ধোঁয়া নেই, আছে কেবল আলো, আর সেই আলোয় তুমিও আলাদা করে ঝলমল করছো আজ। তৃষা কিছু বলতে পারল না, শুধু চুপ করে তাকিয়ে রইল দূরের পাহাড়ের দিকে। বাতাসে দুলছে তার চুল আর কানে বাজছে ঢোলের সুর। ঠিক তখনই একদল বাচ্চা ছুটে এলো, তাদের হাতে ছোট ছোট ফুলের তোড়া আর রঙিন পাথর দিয়ে মোড়ানো ব্রেসলেট। তারা হাসতে হাসতে তৃষার সামনে থামলো। একটা মেয়ে এগিয়ে এসে তৃষার কবজিতে পরিয়ে দিল লালচে পাথরের বালা, আর একটা ছেলে ফুলের মালা গলায় পরিয়ে দিল প্রেমের। তৃষা প্রেমের দিকে তাকাতেই সে বলল, তুমি আমার জীবনের জন্য অতীব গুরুত্বপূর্ণ, তাই তোমার জন্য সামান্য একটু আয়োজন তো করতেই পারি। হঠাৎ গ্রামের কিছু পাহাড়ি মুরব্বীরা ধীরে ধীরে এগিয়ে এলেন, তাদের গলায় পাটের চাদর। একজন বলে উঠলেন, আজ তোমরা অতিথি, আর অতিথি হচ্ছে ঈশ্বরের অন্য রূপ। আমাদের গ্রাম, আমাদের কাছে সব কিছু।
এই গ্রামে সূর্য ডোবে, কিন্তু ভালোবাসা কখনো ডোবে না। তৃষা মৃদু গলায় বলল, প্রেম, মনে হচ্ছে আমি যেন আমার নিজের ঘরেই ফিরে এসেছি। প্রেম তার হাতটা ধরল। হয়তো ভালোবাসা মানেই এমন এক জায়গা যেখানে অপরিচিতরা আপন হয়ে যায়, যেখানে প্রতিটা বাতাসে তোমার নামের মিষ্টি প্রতিধ্বনি শোনা যায়, তাই না? তৃষা কিছুক্ষণ নীরব থাকলো, তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, দেখো সূর্যটা কেমন থেমে গেছে আমাদের জন্য। প্রেম হেসে বলল, হয়তো সেও দেখছে আজ যে শহরের দুই মানুষ মিশে যাচ্ছে পাহাড়ের মাটির সঙ্গে। দুজনে এগিয়ে চলল গ্রামের ভেতর। যাওয়ার সময় তৃষা বলল, আপনি যেই মানুষ, এখানে অসভ্যতামি করবেন না কিন্তু। প্রেম মুখ বাঁকিয়ে বলল, দেখা যাক শালীর ঘরের বউ। গ্রামের ভিতর ঢুকতে কিছু মেয়েরা এসে তৃষার প্রেমকে আদিবাসীদের পোশাক দিল। তৃষা তো সেই পোশাক পরার জন্য মহা আগ্রহী, তবে প্রেম নাড়িয়ে চাড়িয়ে দেখলো একবার, তারপর তৃষার কানের সামনে ফিসফিস করে বলল, এই সোনা, তুমি চাইলে আমি পোশাক ছাড়াই থাকতে পারবো। দেখবে এই পাহাড়ের থেকেও সুন্দরী প্রকৃতির দৃশ্য দেখিয়ে ওদের মুগ্ধ করে দেব। প্রেমের বাচ্চা, চুপ থাক। শালীর ঘরের বউ, তুই চুপ থাক। বলেই চুল ঠিক করে প্রেম সামনে মেয়েগুলোর দিকে তাকিয়ে বলে, এই গার্লস, আমি এসব স্যাংসুং ড্রেস পরতে পারি না, সাহায্য করলে প্রাকৃতিক দৃশ্য দেখাবো। মেয়েগুলো সেই কথা বুঝলো কিনা কে জানে। তার আগে তৃষা তার পায়ের ওপর পাড়া দিয়ে বলল, দেন, আমি সাহায্য করছি। প্রেমের পোশাকটি হচ্ছে লালচে রঙের লুঙ্গি, সঙ্গে কাপড়ের শার্ট, আর তৃষারটি হচ্ছে অপূর্ব বেগুনি, হলুদ আর সবুজ রঙে বোনা হ্যান্ডলুম জামা, যার কাঁধে ঝুলছে নরম শাড়ির মতো এক টুকরো কাপড়। সেই কাপড়ের সূক্ষ্ম নকশা, ফুল, পাখি আর জলের ঢেউয়ের মতো নকশা, যেন প্রকৃতিরই অনুবাদ। তৃষা পোশাকটি পরে বের হতে বাতাসে যেন কিছুক্ষণের জন্য থমকে গেল। জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া আলো তার গায়ে পড়তেই যেন গ্রামীণ রঙে মিশে গেল একেবারে। চুলের পাশে ছোট্ট ফুল গুজে সে হাসল। এরা কত সুন্দর করে বুনে, প্রতিটি সুতোয় যেন একটি করে গল্প লুকিয়ে আছে। প্রেম তাকিয়ে রইল নীরবতায়, তারপর মৃদু হেসে বলল, এই বউ, বলবো না তোমাকে মহা সুন্দরী লাগছে, বাট গড প্রমিস, হেব্বি বাসর পাচ্ছে আমার, একটু চিপায় আসো প্লিজ। তৃষা চারপাশে তাকিয়ে প্রেমকে চোখ রাঙায়। উফ, এই লোকটাও না। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে প্রেমের কেন্দ্রস্থলে জ্বলতে শুরু করল অগ্নিকুণ্ড, একটা বড় হারিয়ে যাওয়া আঁচড়ের মতো, যা ধুলোকে উড়িয়ে দিয়ে উষ্ণ আলো ছড়িয়ে দিচ্ছে। বাঁশের ভেতর ভরা ভাত, ফুপে ফুপে ধোঁয়া ছুটছে আকাশ। মাটির হাঁড়িতে সাজানো খাবারগুলো, বাঁশের মধ্যে রান্না করা মাংস, ঝকঝকে সবজি, ধোঁয়া ওঠা বুনো মুরগির ঝোল, ঝিঝির কাঁকড়া সবই আছে, সঙ্গে সিদ্ধ সবজি, শীতল দিয়ে মরিচ ভর্তা, কি নেই তাতে। আর বাঁশপাতার মোড়া মিষ্টি পিঠা, তার কোনো তুলনা নেই। খাবার শেষে সবাই আগুনের চারপাশে গোল করে বসল। আগুনের ফটকার শব্দ কানে গম্ভীর তাল বেঁধে দিল। বৃদ্ধ একটা লোক মাঝে বসা, সেই লোকটি স্বরে স্বরে বলতে শুরু করলো পাহাড়ের আত্মা, নদীর রানী আর হারিয়ে যাওয়া প্রেমের কাহিনী। তৃষা প্রেমের কাঁধে মাথা রেখে সেই গল্প শুনতে ব্যস্ত। মাঝে মাঝে সে চুপচাপ হেসে উঠছে, গল্পের কাতারে মুখ চেপে ধরল। গল্পগুলো ভীতিকর ছিল না, বরং তারা ছিল বিশ্বাসোদ্যাপন, সেই বিশ্বাস যে মানুষকে জোড়া লাগায় প্রকৃতির সঙ্গে। গল্পের এক মুহূর্তে প্রেম বলল, এদের গল্পে কোনো ভয় নেই, শুধু বিশ্বাস। তৃষা ধীর করে বলল, হয়তো এই বিশ্বাসটাই ভালোবাসার প্রথম পাঠ। তাহলে বাসায় চলো, জলদি তোমার ভালোবাসার দ্বিতীয় পাঠের সঙ্গে পরিচয় করিয়ে দেই। তৃষা প্রেমের চুলে হাত বুলিয়ে দিল, অতঃপর বলল, আমার না প্রেম, বিরিয়ানি খেতে মন চাইছে। তুই না মাত্র না তুই মেয়ে নানাদের মতো গিলল, এত খাবার কই যায়? তোমার নানির পু। চুপ, কোথায় সই করতে হয় আজকে যাই, একবার বাসায় তখন বুঝাবো। এই যে বিরিয়ানি খাবো। তেহারি নাকি কাচ্ছি? মানুষের মাংসের। আমার মাংস কেটে দেই, বিরিয়ানি করে খাও। বউয়ের ক্রেভিনেস বলে কথা। না করি কেমন করে? তৃষা হাসলো, এসে বলল, আরে মজা করছি, আই নো। বাসায় কখন যাব? বাসায় তো যাচ্ছি না বউ, আজকে জঙ্গলে রাত কাটাবো। কি? আরে হ্যাঁ, তুমি বিদায় নিয়ে বাইকের কাছে যাও, অঙ্কুর সব ব্যবস্থা করে রেখেছে। তৃষা ঘড়ির দিকে তাকালো, তাকে চিন্তিত মনে হলো। কিছুক্ষণ চুপ থেকে উঠে গিয়ে সকলের থেকে বিদায় নিল সে, তারপর চেপে বসলো প্রেমের বাইকে। তার বাইকটা আজকে সে সঙ্গে করে নিয়ে আসেনি,
বরের বাইকে না বসলে মজা লাগে না, পেছন থেকে বরটাকে চেপে না ধরলে শান্তি লাগে না, কেমন কেমন জানি ফাঁকা লাগে, তার চেয়ে মজা লাগে পেছনে বসে বসে স্বামীকে বিরক্ত করতে। প্রেম পাহাড়ি পথে বাইক চালায় ভালো স্পিডে। হঠাৎ প্রেম হেলমেটের নিচ থেকে বলল, এই শালির ঘরের বউ, দূরত্ব বজায় রাখ, এত ঘষাঘষি করিস না বাল, যখন বাইক থামিয়ে জঙ্গলে নিয়ে যাব তখন বুঝবি। তৃষা মুখ ভেংসি দিয়ে হাসলো, অতঃপর বলল, শখ কত। রাতে একেবারে নিস্তব্ধ, পৃথিবী ঘুমিয়ে পড়েছে জঙ্গলের কোলে। গাছের মাথায় কুয়াশা, পাতা থেকে টুপটাপ শিশির ঝরছে, দূরে কোথাও ঝিঝির এক টানা ডাক। সেই নিস্তব্ধতার মাঝখানে জ্বলছে একটা অগ্নিকুণ্ড। জঙ্গলের বুক ফুঁড়ে উঠে আসা আগুনের শিখাগুলো কাঁপছে বাতাসের সঙ্গে। তৃষা হাঁটু মুড়ে বসে আছে আগুনের পাশে, উলের শালটা জড়িয়ে, তার মুখে আলো আর ছায়ার খেলা। এক মুহূর্তে লাল, পরের মুহূর্তে ছায়াময়। পাশে বসে আছে প্রেম, প্রেমের হাতে ধোঁয়া ওঠা কফির মগ। ঠান্ডা লাগছে, প্রেম জিজ্ঞেস করতেই তৃষা এক চিলতে হাসে, চোখ তুলে তাকায় না। প্রেম হেসে ওঠে। এক মুহূর্ত পর উঠে তৃষার গলায় শালটা আরেকটু শক্ত করে জড়িয়ে দেয়। তার হাত ছুঁয়ে যায় তৃষার গাল, হালকা কাঁপুনি খেলে যায় তৃষার শরীরে। আগুনের আলোয় দুজনের ছায়া এক হয়ে যায়। তৃষা তাকিয়ে থাকে আগুনের দিকে, বলে, যেন প্রেম, এই আগুনটা যেন আমাদের মতো একটু কাছে গেলেই পুড়িয়ে দেয় আর দূরে গেলেই নিভে যায়। প্রেম মৃদু হেসে তার আঙুল ধরে বলে, তাহলে ঠিক মাঝখানে থাকি, যেখানে জ্বালা আর নিভে যাওয়া দুটোই আমাদের। একটা শুকনো ডাল আগুনে পড়তে হঠাৎ ছিটকে ওঠে স্ফুলিঙ্গ। তৃষা চমকে প্রেমের বুকে হেলে পড়ে। প্রেম এক হাত দিয়ে তাকে আঁকড়ে রাখে, আরেক হাতে তৃষার কপালের ওপর চুল সরিয়ে দেয়। তাদের নিঃশ্বাসে মিশে যায় ঠান্ডা বাতাস। এক মুহূর্তের জন্য জঙ্গলটা নিঃশব্দ হয়ে যায়। উপরে তাকিয়ে দেখা যায় আকাশ জুড়ে তারার ভিড়। প্রেম বলে, এই তারাগুলোর মতোই থাকবো আমরা তৃষা, যতই দূর হই না কেন, এক আকাশের নিচে। তৃষা তার কাঁধে মাথা রাখলো। তৃষা তাকায় আগুনের দিকে, ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি। আগুনটা দেখুন প্রেম, কত সহজে জ্বলে ওঠে, কিন্তু কেউ জানে না কতটা কষ্টে সে জ্বলতে থাকে। প্রেম তাকিয়ে থাকে তার মুখের দিকে, আগুনের শিখা কাঁপে আর তার আলোয় তৃষার চোখে ধরা পড়ে অচিন এক গভীরতা। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে তৃষার শালের কিনারা টেনে নেয় নিজের দিকে। তাহলে আমাকে জ্বলে থাকতে হবে যতক্ষণ না তুমি নিভে যাও। তৃষা নিঃশ্বাস ফেলে। আপনি পুড়বেন প্রেম, আমি ছাই হয়ে যাব, তবুও থাকবো তোমার মাঝেই, বলল প্রেম। তবে একটা কথা কি জানেন, ভালোবাসা আগুন নয়, তবু পুড়িয়ে দেয়। প্রেম জবাব দিল না। এই মেয়ে কিনা কি বলছে, নিজেই ভালো জানে কি হয়েছে। সে হঠাৎ তৃষাকে নিজের দিকে তাকাতে বলল। তৃষা তাকাতে প্রেম বলল, তোমার চোখে। তৃষা নিজের চোখে হাত দিল, অতঃপর বলল, আমার চোখে? আমার চোখে কি? প্রেম হেসে তৃষাকে বুকে জড়িয়ে দিল। তারপর তৃষাকে আকাশের দিকে তাকাতে বলে গান ধরল, তোমার চোখে আকাশ আমার জাদু জানে পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। তৃষা লজ্জা পেল, বলল, ইস, আপনিও না প্রেম নেওয়াজ। বৃষ্টি শুরু হলো হঠাৎই। জঙ্গলের গন্ধে ভিজে গেল চারদিকে। আগুনের শিখাগুলো একে একে নিভে যেতে লাগলো আর আকাশ থেকে নামলো ঝর্ণার মতো টুপটাপ শব্দ। তৃষা ভিজে চুল সরিয়ে চোখ তুলে তাকালো প্রেমের দিকে। চলুন টেন্ডে যাই, ঠান্ডা লাগবে। প্রেম মাথা নাড়িয়ে তার হাত ধরল। দুজন দৌড়ে গেল আগুনের পাশে রাখা ছোট্ট টেন্টটার দিকে। ভিতরে ঢুকতেই বাইরের পৃথিবীটা একেবারে থেমে গেল। শুধু বৃষ্টির শব্দ ক্যানভাসের ওপর টুপটাপ পড়ছে। একটা লণ্ঠন জ্বলছে ভেতরে, নরম কমলা আলোয় টেন্টটা সোনালি হয়ে উঠেছে। তৃষা কাঁধে থেকে শাল নামিয়ে রাখলো পাশে। চুলের ডগা থেকে পানি গড়িয়ে পড়ছে গালে। প্রেম আস্তে করে বলল, তুমি পুরো ভিজে গেছো। তৃষা ঠোঁট কামড়ে হাসলো, আপনিও তো কম ভেজেননি। প্রেম তার দিকে এগিয়ে আসে। আলোটা দুলে ওঠে হাওয়ায় আর তাদের ছায়া টেন্ডের দেয়ালে মিশে যায় একে অপরের সাথে। এক মুহূর্ত দুজনের চোখে চোখ হয়। বাইরে বজ্রপাতের আলো এসে ঝলসে যায়। আবার অন্ধকার। প্রেম তৃষার মুখের কাছাকাছি এসে থেমে যায়, ফিসফিস করে, এই বৃষ্টি এই রাত যেন থেমে না যায় সোনা। তৃষা চোখ নামে বলে, থামলে কি হবে? দেখতে চাও কি হবে? দেখান। আরে বউ, তুমি চেয়েছো না দেখিয়ে থাকি কি করে?
প্রেম গা থেকে শার্ট খুলে ফেলে দিল। তৃষা তখনও নিচে তাকিয়ে আছে, লজ্জা করছে ভীষণ। প্রেম তৃষাকে নিজের দিকে তাকিয়ে হাসকি স্বরে বলল, তোমার জামা ভিজে গেছে, মে আই হেল্প ইউ? তৃষা তখনও জবাব দিল না। প্রেম বাঁকা হেসে নিজের হাত বাড়িয়ে দিল। দুজনের মধ্যকার উষ্ণ দূরত্ব কমে আসতেই প্রেম হাসল। তৃষার দেহের রহস্যময় জাল খুলতে খুলতে গেয়ে উঠল। মধ্যরাত তখন। তৃষার পানির তৃষ্ণায় ঘুম ভাঙতে সে উঠে বসলো। প্রেমকে ডেকে তুলতে প্রেম উঠে বসে জিজ্ঞেস করলো, কি হয়েছে সোনা? খারাপ স্বপ্ন দেখেছ? না। তাহলে? একটু আগে তৃষ্ণা পেয়েছিল, তবে এখন তো ক্ষুধাও লাগছে। প্রেম ট্রেন্ডের মধ্যে খাবার খুঁজে বলল, সব খেয়ে ফেলেছ? ইয়ে মানে? আরে বউ, সমস্যা নেই, তুমি খাবে না তো আর কে খাবে? যত খেতে হয় খাবে, 14 গোষ্ঠীর নাম ডুবিয়ে খাবে বলে প্রেম হাসলো। প্রেম, আরে সরি সোনা, বাই দ্য ওয়ে আমার কিন্তু ক্ষুধা পেয়েছে বলে সে চুমু খেলো তৃষাকে। এত আরামের ঘুম বিসর্জন দিয়ে বলল, বউয়ের জন্য ঘুম কেন, জীবনটা বাজি লাগাতে পারি বলে সে ট্রেন্ড খুলতে তৃষা থামিয়ে দিয়ে বলল, এভাবে যাবেন, সম্পদ ঢাকুন বলেই শার্টটা প্রেমের মুখে ছুঁড়ে মারল। প্রেম শার্টটা নিয়ে বলল, শালার কপাল, পিসি মেয়ে যে কিনা আমায় দেখলে ভয় মুতে দিত, সে এখন মাঝরাতে আমার শখের ঘুম ভাঙিয়ে নিজে খাবার আনাচ্ছে বলে বাইরে চলে গেল। বাইক স্টার্ট দিতে তৃষা হেলমেট পরে তার পেছনে বসে পড়লো। দুজনে রাইড করে অনেক দূর চলে এলো। মাঝে প্রেমকে পেছনে বসিয়ে কিছু পথ তৃষা নিজে রাইড করে, কিন্তু বেশিক্ষণ করতে পারলো কই। এই লোক যা মানুষ, তার আবার পেছন থেকে খোঁচানো স্বভাব। সামনের দিকে দুটো রাস্তা চলে গেছে, একটা সদরের দিকে। প্রেম অন্যটা দিয়ে যেতে নিলে তৃষা বাধা দিল, বলল, সদর দিয়ে যান, ওখানে ভালো ভালো দোকান আছে। প্রেমের মন সায় দিচ্ছিল না। খাবারের জিনিসই তো কাছ থেকে নিলেই হতো, কিন্তু বউয়ের কথা ওই যে ফেলতে পারে না। বাইকের গতি প্রেম বাড়িয়ে দিল। তৃষা হঠাৎ পেছন থেকে বলল, আমি চলন্ত বাইক দাঁড় হই, আপনার সামনে এসে উল্টে হয়ে বসি। সোনা, ইন্ডিয়ান মুভি একটু কম দেখো, নইলে বাইক থেকে কিক মেরে ফেলে নতুন আরেকটা বিয়ে করব। শালা মুখের কি ছিরি, বিয়ে করলে আপনার সম্পদ কেটে সদকা দিব। শালির ঘরের বউ আমার। প্রেম আরেকটু গতি বাড়িয়ে সামনে যেতে হঠাৎ করে ট্রাফিক বিভাগের লোক রাস্তার সামনে দাঁড়াতে প্রেম বাইক থেমে দিয়ে হেলমেট খুলে গাড়ির সামনে দুজন লোক দাঁড়িয়েছিল। ফোনের দিকে একবার তাকিয়ে প্রেমের দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করে, আপনার লাইসেন্স আছে? সব আছে। আপনি প্রেম নওয়াজ? প্রেম ভুরু কুঁচকে তাকালো। এই লোক তার নাম কি করে জানে? প্রেম কিছু জিজ্ঞেস করার আগেই অপর লোকটিকে কিছু বলতে সে গাড়ির কাছে গেল। তারপর প্রেমকে বলল, আপনার নামে মামলা আছে, অপহরণের মামলা, আপনাকে থানায় যেতে হবে, এখানকার লোকাল থানায়। প্রেমের মাথা গরম হয়। এই লোক বলছে কি, কাকে অপহরণ করেছে সে? কিসের অপহরণ? এখানে সার্কাস চলছে। হঠাৎ অফিসারদের পেছন থেকে একটা গলা ভেসে এলো। গম্ভীর সেই কণ্ঠের মালিক বলল, সার্কাস চলেনি, এখন চলবে। লোকটি সামনে আসতেই তৃষা থেমে যায়। তবে প্রেম স্বাভাবিক। তৃষা কিছু বলতে যাবে তার আগে প্রত্যুষ তার লোকেদের আদেশ করলো, এক মুহূর্ত বসে না থেকে হ্যান্ডকাপ পরাও। তৃষার সামনে এসে জিজ্ঞেস করলো, কিন্তু কোন অপরাধে? আর এসব কি হচ্ছে প্রত্যুষ? প্রেম প্রত্যুষের দিকে গেসে বলল, তাহলে তুমি আইনের লোক আসলো আসল ফর্মে এসেছো, আর কতদিন ভালো থাকতে বলো? এখন ছোট ভাইকে হিরোর মতো মাঝ রাস্তায় আটকে কি প্রমাণ করতে চাইছো? আর নিজে যে বড় ভাইয়ের বউ নিয়ে চলে এসেছো। বউ না, হবু বউ। তোমার না হওয়া সুন্দরী এখন আমার মিসেস প্রেম নওয়াজ। প্রত্যুষ রাগে হাত মুষ্টিবদ্ধ করলো। একটা নিঃশ্বাস ছেড়ে তৃষাকে বলল, তৃষা, আমি জোর করার আগে আমার সঙ্গে আসো। যাবে না আমার বউ, তোর মতো ছাগলের সঙ্গে। তৃষা তখনও চুপসে দাঁড়িয়ে আছে। প্রত্যুষ তার দিকে তাকিয়ে আছে। জলদি আসো, এসে গাড়িতে বসো, অনেক নাটক হয়েছে। তৃষা তখনও চুপ। প্রেম তাকে বলল, আমি অঙ্কুরকে কল করছি, তুমি শিমলার অঙ্কুরের সঙ্গে বাড়ি যাও। বললাম না তৃষা আমার সঙ্গেই যাবে? প্রত্যুষ মাছ দিয়ে বলল। প্রেম রাগে তার দিকে সে বলল, দেখ ভাই, মাথাটা বিগড়ে দিস না, এখানে বালের নাটক মারাতে আসিনি প্রেম। অঙ্কুরকে কল করতে যাবে তার আগে প্রত্যুষের আদেশে পাশে দাঁড়িয়ে থাকা লোকটি ফোন কেড়ে নেয় প্রেমের এবার পা অব্দি মাথা পর্যন্ত জ্বলছে। তৃষা একবার তার দিকে তাকায়, অন্যবার প্রত্যুষের দিকে। প্রেম মুখ বাঁকে বলে, শালার ভাই, কাহিনী খতম করো। এখানে সিন্নি বিলাসছি না বাল, আমার বউ তোর মতো বালের সঙ্গে যাবে না, তুই সামনে থেকে শর্ত। দেখবি ভাই,
তোরটা আমার সঙ্গে যাবে কিনা বলে প্রত্যুষ তৃষার দিকে তাকিয়ে হাসল। আর কিছু বলতে হলো না তাকে, তার আগে তৃষা তার দিকে এগিয়ে গেল। প্রেম সে দৃশ্য দেখে অবাক। কিছু বলার আগেই পাশের লোক তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল। তৃষা প্রেমের সামনে প্রত্যুষের গাড়িতে উঠে গেল। প্রেমকে আইনের লোক দুজন টেনে পেছনের গাড়িতে ওঠানোর চেষ্টা করছে। প্রেমকে টেনে নিয়ে যেতে পারছে না। প্রেম বারবার চিৎকার করে বলছে, তৃষা নেমে পড়, খোদার কসম জানে মেরে ফেলবো, প্রত্যুষের সঙ্গে গেলে মেরে ফেলবো। কিন্তু তৃষা, তুই অন্তত আমার হাতে জবাই হতে চাস নাই। তৃষা, বউ নেমে পড়, আমি বাড়ি ফিরলে শনি আছে তোর কপালে। বউ নাম, প্লিজ প্লিজ নাম। প্রেমের হাহাকার তৃষার কানে পৌঁছালো। কি? প্রেমকে গাড়িতে বসানো হলো। তৃষা কথা বলছে না, নিচের দিকে তাকিয়ে সিটে বসে আছে। প্রত্যুষ গাড়িতে ওঠার আগে প্রেমের গাড়ির কাছে যায়। লোকেরা প্রেমকে আটকে রাখতে পারছে না, প্রেম পারছে না সবাইকে এখানে শেষ করে ফেলে। রাগে শরীরের রক নীল হয়ে এসেছে। প্রত্যুষ গর্ভের সহিত প্যান্টের পকেটে হাত গুজে সালাম ঠুকে বলল, থানা দেখা হবে, বেআইনের লোক। কারাগারের সাথে সাথে মেঝেতে হাঁটু গড়ে বসে আছে প্রেম, মুখ গুজে রেখেছে দুই হাঁটুর ফাঁকে, দেহ কাঁপছে অনিয়ন্ত্রিতভাবে। এতক্ষণ ওকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। অঙ্কুর নিজ হাতে দিয়েছে প্রেমের পুরনো সমস্যা। যখনই মানসিক আঘাত বা অতিরিক্ত ট্রমা আছড়ে পড়ে, তখনই শরীরের সুগারের মাত্রা হঠাৎ নেমে যায় বিপজ্জনক পর্যায়ে। কিছুক্ষণ আগেও সে জ্ঞান হারিয়েছিল। ঠান্ডা ঘামে ভিজে গিয়েছিল তার জামা কাপড়, ঠোঁট নীল হয়ে এসেছিল। তখনই অঙ্কুর দৌড়ে গিয়ে ইঞ্জেকশনটা পুশ করে, না হলে হয়তো এই মুহূর্তে প্রেম নিথর দেহ হয়ে পড়ে থাকত। ভাগ্যিস অঙ্কুর নিজের কাছে প্রেমের এই ইঞ্জেকশনটা রাখে। প্রেমকে কতবার বলেছে সবসময় এসব নিজের সঙ্গে রাখতে। প্রেম এখন আগের থেকে ভালো আছে, কিন্তু শরীর সামলে উঠলেও মন তো এখনও তাণ্ডব করছে ভেতরে। মাথাটা ভনভন করছে, চোখ দুটি রক্তাভ, হাতে যেন স্থিরতা নেই, অবিরাম কাঁপছে। বারবার অঙ্কুরের দিকে তাকে অস্পষ্ট গলায় বলছে, ভাই তৃষাকে নিয়ে আয়, তৃষাকে ফিরিয়ে আন। প্রত্যুষ কোথায় নিয়ে গেল ওকে? অঙ্কুরের কণ্ঠ কাঁপছে, তবু সে শান্তভাবে বোঝাতে চেষ্টা করে, সব ঠিক হয়ে যাবে প্রেম, তৃষা ফিরে আসবে। এই তো বাইরে কথা বলছে সে, কিন্তু প্রেম কি বোঝে যুক্তি? যার হৃদয়ে আগুন লেলিহান, সেখানে আশ্বাসের পানি ছুঁয়ে দিল পৌঁছায় না। সে হঠাৎ মুখ তুলে তাকায়, মনে অনেক প্রশ্ন। প্রেম যেন নিজেই এখন প্রজ্বলিত প্রশ্ন চিহ্ন, যে প্রশ্নের উত্তর কারাগারের দেয়ালও জানে না। থানা থেকে কিছুটা দূরে নিঃসঙ্গ গাছপালায় আচ্ছাদিত একটা নির্জন প্রান্তর। বাতাসে কেবল পত্রপাতের মৃদু শব্দ, আর দূর থেকে ভেসে আসা কোনো পথভোলা কুকুরের ডাকে শূন্যতা আরও ঘন হয়ে উঠেছে এই স্থানে। সেই নিস্তব্ধতার মাঝখানে লোহার শীতল বেঞ্চিতে পাশাপাশি বসে আছে প্রত্যুষ ও তৃষা। প্রত্যুষ দীর্ঘক্ষণ নীরব ছিল। অবশেষে এক অদ্ভুত সংকোচ আর ক্ষীণ সাহস মিশ্রিত স্বরে প্রশ্ন করল, তুমি কি আমায় ভালোবাসো না তৃষা? তোমায় তো প্রেম জোর করে বিয়ে করেছিল, তাই না? তৃষা ধীরে মুখ তুলল। তার চোখ দুটি প্রত্যুষের চোখে স্থির হয়ে রইল। সেই দৃষ্টিতে এক ধরনের নির্ভীক স্থিতি। সে বলল, দেখুন, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে জানি না, সরলভাবে সত্য কথাটাই বলবো। আপনার ভাই প্রেম নেওয়াজ, তাকে প্রথম দেখাতে আমার ভালো লেগেছিল, তবে কখনো তা প্রকাশ করিনি, কারণ তখনও নিজের অনুভূতির গভীরতা বুঝিনি। পরে আপনার সঙ্গে পরিচয় হলো। প্রথমে ভেবেছিলাম হয়তো আপনি সেই মানুষ যার সঙ্গে জীবনটা কোনো শান্ত বাঁধনে বাঁধা যেতে পারে, কিন্তু সময় সব কিছু বদলে দিয়েছে। আজ আমি নিশ্চিতভাবে জানি প্রেম নেওয়া ছাড়া আমি কিছুই নই। দিনের পর দিন তার অনুপস্থিতিতে আমি নিজেকে হারাতে বসেছিলাম। তাকে হারিয়ে যে যন্ত্রণা পেয়েছি তা কেবল আমি জানি, তার কোনো পরিমাপ নেই। তাই ক্ষমা করবেন, আমি আপনাকে কিছুটা ব্যবহার করেছি। আপনার আবেগের ওপর ভর দিয়ে আমি চেষ্টা করেছি প্রেমকে ফিরে পেতে। যদি সেদিন আপনার সঙ্গে আমার বিয়ে না ঠিক হতো, তাহলে প্রেম কোনোদিনই ফিরে আসতো না। আপনি ভালো মানুষ মিস্টার দেওয়ান, আপনি এমন একজন নারী ডিজার্ভ করেন যে সত্যি আপনাকে ভালোবাসবে, আমার মতো নয়। নিজেকে ভালো রাখুন, সুখে থাকার উপায় নিজেই খুঁজে বের করুন। একটি সামান্য বিষয়কে এত বিশাল করে তোলার কোনো মানে হয় না। আর আমাদের মধ্যে কোনো গভীর সম্পর্ক তো ছিল না, একটু অনুভূতি, সহানুভূতি, সামান্য যোগাযোগ, এই পর্যন্ত। আমি প্রেম নেওয়াজকে ভালোবাসি, সেই আমার সব কিছু, তার জায়গায় কেউ নিতে পারবে না, কোনো দিনও না।
আপনি আজ আপনার নিজের ভাইকে জেলের অন্ধকারে নিক্ষেপ করেছেন, নিজের হাতে হাতকড়া পরিয়েছেন। একবার ভেবে দেখুন মানুষটা আপনি কি করেছেন। ক্ষমতার প্রদর্শন যতই মধুর হোক, তারও একটা সীমা থাকা প্রয়োজন। আমি চাই আমি যেমন সব ভুলে গেছি আপনিও ভুলে যান, কিন্তু মনে রাখবেন আমার স্বামীর গায়ে একটিমাত্র আছর পড়লেও আমি তা আর নীরব থাকবো না। এই সতর্ক বার্তাটাই আমার শেষ কথা মিস্টার দেয়ান। তারপর তৃষা উঠে দাঁড়ালো। চোখের কোণে জল নেই, কণ্ঠে কোনো কাঁপন নেই, আছে কেবল ভয়ঙ্কর দৃঢ়তা যা নীরব রাতের বাতাসকে ছেদন করে দেয়ার ক্ষমতা রাখে। তোর মাথা ঠিক আছে তৃষা? কি বলছো তুমি? তুমি ভুলে গেছো? তোমায় তো প্রেম অপহরণ করেছিল, কি জাদু করেছে ও তোমার উপর? তৃষা শান্ত অনড় কণ্ঠে জবাব দেয়, তার আমার উপর কোনো জাদু করার প্রয়োজন নেই। আমি প্রথম থেকেই ওর প্রতি আকৃষ্ট ছিলাম। প্রত্যুষ বিস্ময়ে কেঁপে ওঠে। সত্যি বলছো? একদম সত্যি। তোমার বুক কাঁপছে না? কাঁপছে, কিন্তু যার জন্য সেই কাঁপন তাকে আপনি বন্দি করে রেখেছেন। আপনি যদি সত্যি আমাকে ভালোবাসেন তবে অনুরোধ করছি সব ভুলে যান, প্রেমকে মুক্ত করুন, আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। আপনি নিজেও শান্তি পাবেন, আমরাও আমাদের সুখ ফিরে পাব। প্রত্যুষের চোখে তখন কুয়াশার মতো ঝাপসা জল জমে আছে চোখের কোণে, কিন্তু সে তা ফেলতে পারছে না। তার কণ্ঠ ভারী, তবুও কোনো অভিযোগ নেই, কোনো প্রতিরোধও নেই। শেষবার তৃষার চোখের দিকে তাকিয়ে সে বলল, যদি কোনোদিন মনে হয় তোমার ফেরা প্রয়োজন, ফিরে এসো, আমার দরজা সর্বদা খোলা থাকবে। আমি প্রত্যুষ দেয়ান, তোমায় আমার হৃদয় দিলাম, মুক্তিও দিলাম। তুমি আমার মন নিতে চাওনি, নিয়েছো স্বাধীনতা। আমি তোমার ভালোবাসার পথে আর কোনো দিন দাঁড়াবো না, কখনো হয়তো আর বলবো না ভালোবাসি, কিন্তু ভালোবাসা থেমে থাকবে না। তৃষা ঠান্ডা গলায় বলল, কথা শেষ, এবার থানায় চলুন। আমি আমার স্বামীর সঙ্গে না গিয়ে আপনার সঙ্গে এসেছি কেবল এই কথাগুলো বলার জন্য। প্রথমে সমাধান, তারপর বাকিটা দেখা যাবে। প্রত্যুষ উঠে দাঁড়ায়, মুখে যেন কোনো অনুভূতি নেই, তবু চোখের ভেতর অস্থির স্রোত বইছে। নিজেকে সামলে বলে, আমার কিছু বলার অধিকার নেই আর, কথা তো ফুরিয়ে গেছে। তৃষা মাথা নাড়ল। চলুন থানায়। থানায় পৌঁছে প্রত্যুষের নির্দেশে প্রেমকে কারাগার থেকে মুক্ত করা হয়। দরজার ওপাশে পা রাখতেই প্রেম ছুটে এসে তৃষাকে জড়িয়ে ধরে এমনভাবে যেন সে নিজের প্রাণ ফেরত পেয়েছে। তৃষা তার কপালে মুখে ফিসফিস করে বলল, আপনি ঠিক আছেন? শরীর কেমন? প্রেমের গলা রুদ্ধ। তুমি কোথায় গিয়েছিলে তৃষা? তৃষা মৃদু হাসে, কোথাও যায়নি, আপনাকে ছেড়ে কোথাও যাব না, বিশ্বাস রাখুন। চলুন বাড়ি, যে সব শেষ হবে, এখন শুধু আমাদের গল্প শুরু। প্রেম চলে যেতে উদ্যত এমন সময় অফিসার ঠান্ডা স্বরে বলল, একটু স্থির থাকুন মিস্টার প্রেম, আপনি কাগজে স্বাক্ষর বাকি আছে, তারপরে আপনি যেতে পারবেন। প্রত্যুষ তখন বাইরে বেরিয়ে এসেছে। জীবনের নির্মম পরিহাস যেন তার সমস্ত অস্তিত্বকে বিদ্ধ করছে। এই জীবনের খেলাটা এমন নির্মম কেন? কি পেল সে? কি হারালো? আর তার সঙ্গে যা ঘটল তা কি তার প্রাপ্য ছিল? প্রেমের বুকে তৃষাকে দেখে প্রত্যুষের বুকের ভেতর যেন কাচের মতো ভেঙে গিয়েছিল। নিজের ভালোবাসার নারীকে অন্য পুরুষের বাহুবন্ধনে দেখা, এর চেয়ে যন্ত্রণাদায়ক দুঃস্বপ্ন আর কিছু হতে পারে না। সেই মুহূর্তে সে বুঝল, ভালোবাসা আসলে স্বর্গীয় নয়, সর্বনাশী। ভালোবাসা মানে কখনো কখনো নিজের বিনাশ মেনে নেয়া, প্রয়োজনের মঙ্গলের চেয়ে নিজের সর্বনাশকে আলিঙ্গন করা। প্রত্যুষ জানে, সে যদি তৃষার জীবনে থাকে তবে হয়তো তৃষার সুখে আছর পড়বে। তাই সে সরে যাবে অনেক দূরে, এমন দূরে যেখানে তার ছায়াটুকু যেন তৃষার সুখে বাধা না হয়ে দাঁড়ায়। তবু তার না হওয়া ভালোবাসার মাঝে তৃষা যেন সুখে থাকে, সেই কামনাই করে সে। তার না হওয়ার মধ্যেও তৃষার অস্তিত্ব যেন চিরস্থায়ী হয়ে থাকে তার বুকে, প্রতিটি নিঃশেষিত নিঃশ্বাসে। রাস্তার ধারে দাঁড়িয়ে প্রত্যুষ একবার চোখ তুলে আকাশের দিকে তাকালো, তারপর হাতের উল্টো পাশে চোখের জল মুছে মৃদু হেসে বলল, তারপর সে হাসলো, আমি কাঁদলাম। সে খুঁজে পেল আলো, আমি হারালাম আধারে। তারপর তার হলো মুক্তি, আমার হলো বন্দিত্ব। সে হয়ে গেল দূর নক্ষত্র, আমি অন্ধকারের স্বাধীন রাত। শেষে আমি শুনলাম কেবল নিজের ভেতর ভাঙার শব্দ। সে শুনল না, সে বুঝল না, সে আমাকে আমার মতো বাঁচতেও দিল না। প্রত্যুষের বুক ভাঙা আর্তনাদে যেন প্রকৃতির প্রতিটি সুর ভেঙে যাচ্ছে।
বাতাসের সঙ্গে ভেসে আসছে অদৃশ্য সঙ্গীত, এক পুড়ে যাওয়া প্রেমের শোকগাথা। এই প্রত্যুষ যদি তৃষার সামনে দাঁড়িয়ে শেষবার বলতে পারত, তোরে মন দিয়া আগুনে জ্বালায় যে মনের আগুন মনে জ্বলে রে, তবে হয়তো পৃথিবীটা এত নিষ্ঠুর লাগতো না। তৃষা প্রেমকে ভেতরে রেখে থানার গেটের সামনে গিয়ে দাঁড়ালো। অঙ্কুর বাইকের সামনে দাঁড়িয়ে আছে। থানায় তার দম বন্ধ লাগে। তৃষা অঙ্কুরের কাছে গিয়ে বলল, কিছু খাবারের বন্দোবস্ত করে নিয়ে এসো তো। আমি প্রেমের কাছে গিয়ে বসি, খেয়ে বাইকে উঠবো, বাড়ি যাব। প্রেমকে এই শরীরে বাইক চালাতে দিবে? নেভার, আমি আসি না। থানার অন্দরমহলে শোরগোল, জমজমাট মানুষের পদচারণা, কাগজের ভাঁজে পুলিশের ঘরোয়া ভুরুকুটি। মাঝ ব্রেঞ্চে বসে আছে শিমলা ও প্রেম। ব্রেঞ্চের এক প্রান্তে বসা লোকজনের ভিড়। তাদের মাঝে একটি মেয়ে, কপালে চিন্তার রেখা, পাশে থাকা লোকের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে বসে আছে। আচমকা এক তরুণ ছুটে এলো, মুখে রক্তচাপের অস্থিরতা। পুলিশের চোখ মুহূর্তে তাকে টেনে ধরে। পুলিশ গর্জন করে বলে, এটা থানা, মাছের বাজার নয়। কথা শুনে ছেলের বুদ্ধিমত্তায় কাটা পড়ে। তাকে থামিয়ে আনা হলো। লোকটিকে টেনে নিয়ে যাওয়ার সময় সে চেঁচিয়ে বারবার একই কথা বলতে লাগলো, 5টা বছর জানোর তুই আমার সঙ্গে প্রেম করে এখন বড়লোক মালওয়ালা দেখে বিয়ে করেছিস। আমার জীবনের 5টা বছর নষ্ট করে এখন তুই সুখে থাকবি? মেরেই ফেলবো তোকে। শিমলার পাশে বসে থাকা মেয়েটি তখন তার পাশে বসে থাকা নিজের স্বামীকে বলল, দেখেছো, বললাম না এই লোকের মাথায় সমস্যা আছে। এসব কি বলছে? আমি তো ওকে চিনিও না। সমস্যা নেই বউ, পুলিশ বিষয়টি দেখবে, তুমি চিন্তা করো না। স্বামীর মুখ থেকে এহেন কথা শুনে মেয়েটি পুনরায় লোকটার দিকে তাকিয়ে স্বামীর কাঁধে মাথা রাখলো। শিমলা তখন উঠে এসে প্রেমের পাশের সিটে বসলো। কথা বলল না, তবে ফোনটা বের করে মেয়েটির দিকে তাকালো। চোখের চশমাটা ঠিক করে প্রেমকে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, আজকে রাতের মধ্যেই কিন্তু এই ঝামেলা শেষ করতে হবে। প্রেম জবাব দিল না, কেবল উঠে দাঁড়ালো। তৃষা তখন ভেতরে প্রবেশ করেছে মাত্র সে তৃষার দিকে তাকিয়ে হাসলো। হেসে মৃদু স্বরে শিমলাকে জবাব দিল, সকাল হতে না হতেই খবর পেয়ে যাবে, চিন্তা নেই, তাই যেন হয়। প্রেমের বান্দরবনের শখের কাঠের বাড়ি প্রিম রোজে ফিরতে খুব একটা সময় লাগলো না। রুমে এসে ক্লান্ত শরীর নিয়ে বসে পড়ল প্রেম। মুহূর্তে তার কোলে মাথা রেখে তৃষা বলল, আপনাকে আমি কখনো দূরে যেতে দেব না প্রেম, জানেন? আপনার জন্য আনা পুতুলটার চুলের রং আমি বদলে দিয়েছি, ওটা এখন দেখতে আপনার মতো। দেখা হয়নি? কখন করলে? ওই দিন কটেজে মাঝরাতে আপনি যখন ঘুমিয়েছিলেন তখন উঠে গেলাম। নতুন চুল তো লাগাতে পারিনি, তাই কটেজের একটা লোককে দিয়ে রং আনিয়ে রং করেছি বাইরে বসে বসে। এমা জানেন কি, হঠাৎ করে কি যে বৃষ্টি, ওইসব দেখে লোভ সামলাতে পারিনি। এই যে এইটুকুন ভিজেছি। সকালে ড্রয়ারে সিরিঞ্জ পেয়েছি, ইনজেকশন তুমি কি আমার হাতে দিয়েছিলে? তৃষা একটু চুপ করে পুনরায় বলল, আর কে দিবে? কিসের ইনজেকশন জানো? সুগারের। কে বলল? সন্ধ্যায় অঙ্কুর ভাই বলল প্রতি মাসে আপনার একটা নর্মাল সুগারের জন্য এমনিতেই নাকি ইনজেকশন দিতে হয়। এত যে নেশা করেন, এসবের ফল এগুলো। অঙ্কুর ভাই ওটা হাতে নিয়ে বলল, আজকে ইনজেকশন দেওয়ার ডেট, আপনার হাতে যেন দিয়ে দেই। পরে আমার মনে ছিল না, রাতে ঘুম ভাঙার পর মনে আসতেই দিলাম। আমি ভুল জায়গায় দিয়েছি কি আমি তো জানি না, কোথায় দেয়। পারফেক্টভাবে দিয়েছে শোনা। প্রেম তৃষার চুলে হাত বুলাতে বুলাতে বলল, তোমায় অনেক দিন ধরে বলবো করে একটা কথা বলা হয়নি। কি কথা? হিমিকা গুজ্জার আর পরাগ নেওয়াজের কথা। তারাকে? আমার পিতামাতা। তৃষার ওই দিনের কথা মনে পড়ে যায়। এই তাদের কথা তুলেই তো 1 মাসের জন্য হারিয়ে ফেলেছিল সে প্রেমকে। তবে এই মানুষগুলো কি করে হারালো তা এখনো জানা হয়নি। আমার মা বাবার সঙ্গে প্রেম করে বিয়ে। শুরুতে তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল, তারপর আমি জন্ম নিলাম। সবাই কত খুশি। তবে আস্তে আস্তে বড় হচ্ছিলাম, তখনই বুঝতে পারছিলাম বাবা মায়ের সম্পর্কটা সুস্থ নেই। ওই যে প্রেম একটা বিষয়, ওটা আর নেই। মারাজ কোনো না কোনো বিষয় নিয়ে ঝামেলা করতই। বাবার বিষয়গুলোকে সামলানোর চেষ্টা করলেও মা সব বিগড়ে দেওয়ার চেষ্টা করতেন। দেখতে দেখতে 19-এ পা রাখলাম। 19 ছিল আমার ধ্বংসের প্রথম ধাপ। দেখো তৃষা, আমি কখনো খারাপ মানুষ হতে চাইনি, কিন্তু কি করে হয়েছি জানো? কারণ 8-10টা মায়ের মতো আমার মা আমার রাতে বুকে টেনে ভালো মানুষ হওয়ার গল্প শোনায়নি, ঘুম পাড়ায়নি। ঘরে অশান্তি করে মা রান্না বন্ধ করে দিত, বাবা রাগ করে বাইরে থাকতো। এমন সময় দাদু আমায় যা পারতেন দেখাশোনা করতেন।
মায়ের শাসন যত্নের অজান্তেই কখন যে খারাপ হয়ে গেলাম। আমি জীবনে প্রথম মদ খেতে দেখেছিলাম কাকে জানো? আমার মাকে। বাবার বিজনেসম্যান মুইন কাকা প্রায় আমাদের বাসায় আসা যাওয়া করতেন। মানুষটিকে পছন্দ করতাম কেন যেন, কারণ প্রতিবার বাড়ি আসার সময় সঙ্গে নিয়ে আমার জন্য চকলেট বক্স নিয়ে আসতেন। তার চকলেটের কোম্পানি ছিল, বাবা সেখানকার 30% শেয়ার হোল্ডারের মালিক। সে চকলেট খেয়ে আরামের ঘুম দিতাম। তখনও বুঝতে পারিনি আমার পছন্দের আঙ্কেল আমাকে নেশাযুক্ত চকলেট খেয়ে ঘুম পাড়িয়ে আমার মায়ের সঙ্গে এক বিছানায় প্রেম থামলো। কথাগুলো বলতে গিয়ে ঢোক গিললেও কষ্ট হলো। তৃষা উঠে বসে আবার মনোযোগ দিল। প্রেম পুনরায় বলা শুরু করলো। আমার বয়স তখন 19। সেদিন আমি প্রথম মা আর সে আঙ্কেলকে ওইভাবে ঘনিষ্ঠ অবস্থায় আবিষ্কার করি। নিজের চোখকে বিশ্বাস করতে সময় লেগেছে আমার। সেই রাতে আমি রুমের মেঝেতে পড়েছিলাম, সুগার লো হয় বেহুশ হয়ে মেঝেতে পড়েছিলাম। পরদিন বাবা এসে আমায় হাসপাতাল নিয়ে যায়। সেখানে জানতে পারলাম মা বাবাকে ডিভোর্স লেটার দিয়ে বাসা থেকে চিঠি লিখে পালিয়ে গেছে। অনেক দিন মাকে দেখিনি। তারপর মাঝে মা ফিরে আসে। তখন আমি বলতে পারিনি আমি মাকে কার সঙ্গে কোন অবস্থায় দেখেছিলাম। ওই নোংরা শব্দগুলো উচ্চারণ করার ক্ষমতা আমার আজও হয়নি। আজও না। মাকে নিয়ে কি করে এসব বলি? মা হয়তো শেষে বাবা আর মায়ের ডিভোর্স হয়। তার বছরের পর বছর পরকীয়া করার বিষয় জানার পর নেওয়াজ পরিবারের সবাই ভেঙে যায়। বাবা ডিভোর্সের পক্ষে কখনো ছিল না। সে সুযোগ চেয়েছিল, তাতে মায়ের কি? সে আমাকে বাবাকে রেখে নতুন স্বামীর সঙ্গে চলে যায়। বাবার ব্যবসা ধসে পড়লো। মা নতুন স্বামীর সঙ্গে চলে যায় 6 মাসের মাথায়। জানতে পারলাম তার ভয়াবহ মৃত্যু হয়েছে, খুন হয়েছে সে। সেই খুনের রহস্য আজও অজানা। মা তার পরিবারের বিপক্ষে গিয়ে আমার বাবাকে বিয়ে করার পরই নাকি শুনেছিলাম তার পরিবার তাকে মেনে নেয়নি। বিয়ের পর তার বাবা মায়ের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। মায়ের মৃত্যুর খবরও জানতে পারেনি তারা। যাক, সেই সব কথা। তবে শুনেছিলাম মুইন আঙ্কেলই নাকি মাকে খুন করেছিল। মানুষ এটাই বলতো। সেই লোকও এখন বেঁচে নেই। অ্যাক্সিডেন্ট করেছিল, কয়েক বছর বেঁচে ছিল, এই অবস্থায় পরে মারা যান। ছোট থেকেই বাবা মায়ের ঝগড়া দেখে বড় হয় এই আমিটা একগুঁয়ে ছিলাম। ঝগড়া করতাম, ঘরের মধ্যে বন্দি থাকতাম। আচ্ছা, এসবের জন্য আমি দায়ী ছিলাম তৃষা? প্যারেন্টস ডেতে সবার বাবা মা আসতো, আমার পরিবারের মানুষ আসতো না। এখানে আমার দোষ কোথায়? ওই দাদু ছাড়া কেউ আমি বোঝেনি তৃষা। ধীরে ধীরে সময় কাটে, আমি দেশে পা রাখি। মা চলে যাওয়ার পর বাবা সব ছেড়ে আমার টেক কেয়ার করেছেন, ভরসা জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন। আমি ভাবলাম এই বুঝি আমার জীবন এত পরে হলেও এখন সুন্দর হতে চলেছে। তবে 23-এ আমার সঙ্গে কি হলো? বাবাকে আবিষ্কার করলাম একটা মেয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে। ওই মেয়েটা আর কেউ না, আমার ভার্সিটির ফ্রেন্ড, তাও নিজের বাসায়। আমার পরিবারের কারণে আমার পড়ালেখা অনেকবার থেমেছে। কবে এই পড়ালেখা শেষ হয়ে যেত? ভার্সিটি যাওয়ার পর অনেক বন্ধু হয়। আমার কাঠের বাড়িটার সবাই মিলে আড্ডা দিতাম, গানের আসর বসাতাম। আমাদের সার্কেলের রাফানাও একটা মেয়ে ছিল, সে আমাদের বাসায় প্রায় আসা যাওয়া করতো। বাবা নিজের মেয়ের মতো ভালোবাসতো। তার নাকি মেয়ের অনেক শখ ছিল, তবে মেয়ে হতে পারল কই। বাবার বিয়ে করেননি, জীবনটা বিলিয়ে দিয়েছিল শেষে প্রেমকে মানুষ করার তাগিদে। সেই বাবাকে যখন নিজের ক্লাসমেটের সঙ্গে আবিষ্কার করলাম, ঠিক 19 বছরের ঘটনা পুনরায় মনে পড়ে গেল। সেদিন মারাত্মক শরীর খারাপ হয়, 1 সপ্তাহের মতো হাসপাতালে ভর্তি ছিলাম। অঙ্কুরটা না থাকলে কী যে হতো, বাসায় ফিরে বাবাকে দেখতে পেতাম না। সেই থেকে এখন পর্যন্ত বাবাকে দেখিনি। কি হয়েছে তার, কোথায় আছে জানি না। তবে জিনিয়া রাফার লাশ দেখেছিলাম। আত্মহত্যা করেছিল সে। 1 সপ্তাহের মধ্যে ঘটনাগুলো ঘটে। আজও পুলিশ আত্মহত্যার পেছনের রহস্য উন্মোচন করতে পারেনি। দেখো তৃষা, উৎসবের পর থেকে ভরসা নামক কোনো শব্দকে আমি বিশ্বাস করতে পারি না। এসব বিশ্বাস ভরসা করে ছেড়ে দিয়েছি। নেশা বাজে কাজে এত ভয়াবহভাবে লিপ্ত হয়ে যায়। তৃষা, এখনও মাঝে মাঝে আমার মাঝরাতে ঘুম ভেঙে যায়। 19 আর 23 বছরের সেই দুটো দুঃস্বপ্ন আমায় ঘুমোতে দেয় না। আমি ভরসা করব তো কাকে করব? দেখো, আমি তোমার আগে কাউকে ভালোবাসিনি। কি করে ভালোবাসতে হয় জানা নেই। আমার ভালোবাসা অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তুমি অন্তত আমায় ভুলে যেও না। এবার তুমি বিশ্বাসঘাতকতা করলে আমি নিশ্চিত মারা যাব। আমায় আর কেউ মৃত্যুর হাত থেকে ফেরাতে পারবে না তৃষা। মনের সঙ্গে যুদ্ধ করে তোমায় ভালোবেসেছি, আমায় যুদ্ধে হারিয়ে পরাজিত সৈনিক সাব্যস্ত করো না। প্রেম তৃষাকে শক্ত করে জড়িয়ে ধরল। এক মুহূর্তে সে অন্য এক প্রেমকে আবিষ্কার করলো। এত ভয়ানক শৈশব, এই ট্রমা এখনো লোকটিকে মেরে খাচ্ছে।
এসব যদি তৃষা একবার জানতো তাহলে সেদিন রাতে কখনো প্রেমকে ওইভাবে কষ্ট দিয়ে কথা বলতো না। আসলে মানুষ এমনি এমনি খারাপ হয় না, খারাপ হওয়ার জন্য কারণ থাকা লাগে। প্রেমের মতো তৃষার চোখেও জল। সে প্রেমকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, আপনাকে ছাড়া আর মৃত্যুকে বরণ করা সমান কথা। আমাদের বিচ্ছেদ এপারে হচ্ছে না, ওপারের কথা জানি না, তবে ওপারে একটা সুযোগ পেলে আমি চাই আপনার আমার দেখা আবার হোক, আমরা আবার প্রেমে পড়ি, একে অপরের আবার বিবাহের মিষ্টি বন্ধনে আবদ্ধ হই। প্রেম বাচ্চার মতো গুটিয়ে নিয়ে পুনরায় বলল, তুমি জানো আমি পাপী হয়ে জন্মাইনি। আমি একসময় বিশ্বাস করতাম ভালোবাসা মানুষকে খোদার কাছাকাছি নিয়ে যায়, কিন্তু এখন বুঝি খোদা হয়তো হাসেন যখন কেউ এমনটা ভাবে। তবে তোমায় ভালোবেসে আমি আবার বিশ্বাস করতে চাই। কেবল তুমি আমাকে ভুল বুঝো না, আমাকে দোষ দিও না। আমি ভালো ছিলাম, সত্যি বলছি, কিন্তু এই পৃথিবী আমাকে ভালো থাকতে দেয়নি, ভালোবাসিনি, আপন করে নেয়নি তৃষা। তৃষার চোখের জল প্রেমের সঙ্গে বেগ পায়। কথায় আছে না, মানুষ পাপ নিয়ে জন্মায় না, তবে পাপ নিয়ে মৃত্যুবরণ অবশ্যই করে। তবে পাপ ছাড়তেও কিন্তু পারে। সে প্রেমকে বুকের থেকে ছাড়িয়ে নিজের চোখের দিকে তাকাতে বলে, এই যে আমি আছি তো, আমি আপন করেছি তো, আমি ভালোবাসি তো, পৃথিবীকে ভুল প্রমাণ করে দিব। খোদা আবার মুস্কি হাসবে। প্রেম আমাদের সুন্দর সমাপ্তি দেখে এবার তিনি আবার মুস্কি হাসবেন। প্রেম কথা বলল না, কেবল তৃষার বুকে জড়িয়ে রইল। হঠাৎ বলল, ভালোবাসি তোমায়। তৃষা চোখের জোর আড়াল করে জিজ্ঞেস করলো, কতখানি? হিসাব চাইছ? ভালোবাসার সংখ্যা আছে, পরিমাপ আছে। আচ্ছা তবু বলছি, আমি তোমায় ভালোবাসি ঠিক ততটুকু যতটুকু অপেক্ষা মরুভূমির ক্লান্ত পথিক আকাশের পানে চেয়ে বৃষ্টির জন্য করে। আমি তোমায় ততখানি ভালোবাসি যতখানি নদী তার কুলকে ভালোবেসে দিনের পর দিন কিনারা ছেয়ে আবার ফিরে যায়। তবু প্রতিবার ছোঁয়ার সময় ভাবে, আজই শেষবার। তাহলে আপনি কি কখনো আমাকে ছাড়বেন? কভু নয়। তুমি যদি সূর্য হও, আমি হব ছায়া। তুমি যেদিকে যাবে আমি অন্ধকার হয়ে তোমার পায়ের নিচে প্রতিবার মিশে যাব। আমি আলো চাই না, আমি শুধু তোমার অস্তিত্ব চাই। প্রেম মাথা তুলল। তৃষার চোখের কোণের জলের দিকে তাকালো। কেমন যেন নেশা নেশা লাগছে, অত্যাধিক গরমও সেই সঙ্গে লাগছে। সে হাত দিয়ে তৃষার চোখের জল ছুঁয়ে দেখল, অতঃপর চোখের কোণে চুমু এঁকে দিল। তৃষা তখনই নিশ্চুপ। হঠাৎ প্রেম বলে উঠল, আমার শার্টের বোতামটা খুলে দেবে? তৃষা কথা বাড়ালো না, বোতামে হাত লাগাতে প্রেম বাতি বন্ধ করলো। তৃষাকে অন্ধকারে কাছে টেনে বলল, আবারও বলছি ভালোবাসি। রাতটা স্বামীর বুকে কেটে গেল অজান্তেই। প্রেম বাইক রেসার, প্রথম থেকে আন্দাজ করেছিল তৃষা। তারপর অঙ্কুর সব খুলে বলল, এই যে একটু আগে ঘুমিয়েছে লোকটা ক্লান্ত শরীর নিয়ে, ঘুমানোর আগে এই যাবত তার সকল বাইক রেস নিয়ে কথা বলল। শুনতে ভালো লাগছিল। মজার বিষয় হচ্ছে, এত বড় একটা বাইক রেসারের বুকে এই মুহূর্তে মাথা রেখে শুয়ে আছে সে। আহা, আর কি চাই? তবে বাইক রেসের জন্য এত দূর তৃষার আশা। যদি সব মেনে নিয়ে সেদিন যুবরাজ সরকারের বউ হতো, তাহলে আজকের প্রেম নাচকে কখনই পাওয়া হতো না। প্রেম চোখটা বুঝলো পরম তৃষা চোখটা বুঝলো পরম তৃপ্তি নিয়ে। এবার একটু ঘুমানো আবশ্যক। সকালে ঘুম ভাঙল তৃষার খাবারের গন্ধে। প্রেম এসে তাকে বিছানা থেকে উঠিয়ে নিজের হাতে খাবার খাইয়ে দেয়। কাজ শেষ করে তৃষার পাশে বসতে মুচকে এসে বলল, দুটো সারপ্রাইজ আছে, কোনটা আগে শুনবে? দুটোই শুনবো, তবে এক নাম্বারটাই আগে বলুন। প্রেম ফোনটা বের করে কলে তৃষার সামনে ধরতে ভিডিও করার ওপাশে তৃষা আর বাবা মাকে দেখতে পেল। তৃষা মুহূর্তে ইমোশনাল হয়ে গেল। কতদিন পর বাবা মাকে দেখতে পাচ্ছে। প্রেমের মনে হলো এখন তৃষাকে একটু বাবা মায়ের সঙ্গে একান্তে কথা বলতে দেওয়া উচিত। নিজেদের ঝামেলা শেষ করুক, তারপর সে রুমে ফিরবে। সে তৃষাকে স্পেস দিয়ে দাঁড়ালো। নিচে থেকে আপেল কাটার জন্য ছুরিটা এনেছিল। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে ছুরিটাকে ছুঁয়ে দেখলো। হাত ছুঁয়ে দিতেই সামান্য একটু লেগে রক্ত বের হয়ে এলো। সে রক্তটার দিকে তাকালো, একটা নিঃশ্বাসের আকাশের দিকে তাকে বলল, বিশ্বাসঘাতকদের মরে যাই ভালো। আজ হোক কাল হোক, তাদের দিন ফুরিয়ে সময় চক্রের এবার মোড় পাল্টানো দরকার। তৃষা ফোন রেখে ডাকতেই প্রেম রুমের ভেতরে এলো। তৃষার সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে বলল, আপনি এত কিছু করে ফেললেন আর আমি জানতে পারলাম না। আমি সময় নিয়ে জানাতে পছন্দ করি। তো ঝামেলা মিটল। আমার বাবা শ্বশুর বাড়িতে জামে আদরের ব্যাস তারা ছিল, তাই সব মিটমাট করে দিলাম। এইসব আর মেনে নেওয়া যাচ্ছিল না। তাই বলে এত সব কী করে করলেন? বাবা মায়ের মতো মত কি করে পাল্টে দিলেন? তাহলে শোনো বলছি। তৃষাকে নিয়ে বিছানায় বসলো প্রেম। তারপর বলল, যেই রাতে আমি বাসা ছাড়ি সেই রাতে আমার অ্যাক্সিডেন্ট হয়। ফিরে আসতে চেয়েছিলাম তোমার কাছে, তবে বেড রেস্ট ছিলাম।
তারপর মাথায় এলো তোমায় একটা শিক্ষা দেওয়া উচিত। একেবারে হৃদয়ে যে আঘাত করলে একটু কষ্ট তো তুমি ডিজার্ভ করো। ব্যাস, পরে রইলাম হাসপাতালে, তোমার সঙ্গে কথা হয়নি, এর মানে এই ছিল না তোমায় ভালোবাসতাম না। তোমার ওপর পুরো দমে নজর ছিল, আমার কোথায় কি করতে কি খবর সব আমার কানে আসতো। পুরো বাড়ির সিসিটিভি ক্যামেরা আমার ফোনের সঙ্গে সংযুক্ত। যাক, প্রত্যুষের সঙ্গে কতবার বাইরে গিয়েছো, ঢং করেছো, তার খবর পরে একদিন নিব। এখন কথা হচ্ছে আমার পরিকল্পনায় যেই মানুষটা সবচেয়ে বেশি সাহায্য করেছিল সে ছিলেন সিদ্দিক নেয়াজ। দাদা ভাই একদিন অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই না? তুমি সেদিন তার কাছে গিয়ে কুত্তার মতো চেঁচিয়ে কান্না করেছো, মানে মনে আছে শোনা? কুত্তার মতো মানে বাদ দাও না, পরে কি হয়েছে শোনো। আসলে ওই দিন দাদু অসুস্থ হয়নি, একটু নাটক করেছিলেন আর কি। তার সঙ্গে শুরু থেকে আমার যোগাযোগ ছিল। তুমি শুরুতে না জানলেও ওই মানুষটা জানতেন আমি তোমায় কতখানি ভালোবেসেছি, আজও বাসি। আমি অঙ্কুরকে অনেক আগেই তোমার পরিবারের খবর জোগাড় করতে বলেছিলাম একবার, সেও করেছে। সে তোমার বাড়ির খবর জোগাড় করলো। দাদাভাইকে সব খুলে বললাম, সে বলল সে নিজে গিয়ে তোমার পরিবারের সঙ্গে কথা বলবে। তাই হলো, মাঝে অঙ্কুর আর দাদাসহ মোকলেস চাচা তোমার বাড়িতে গিয়ে ওঠেন। আমিও তাদের সঙ্গে ছিলাম, তবে তোমার পরিবারের সাথে কথা বলার আগে আমি কথা বলেছিলাম যুবরাজ সরকারের সঙ্গে, মানে তোমার হয়েও না হওয়া স্বামী। মানুষটা ভালোই ছিল, সব খুলে বলতে সে বললেন সাহায্য করবে। যদিও ক্ষোভ ছিল তোমার প্রতি, সম্মানটা নষ্ট করে পালিয়েছো। তোমার বাবা মা নাকি অনেকবার তোমাকে খুঁজে দেওয়ার জন্য সাহায্য চেয়েছিল তার কাছে। সে মুখে সাহায্য করবে বললেও পরে করেনি। আমি কথা বলার পরে একটু ভাবলো, তারপর সাহায্যটা করেই ফেললো। তোমার বাবা মায়ের কাছে সে গেল, বলল তোমায় পাওয়া গেছে, কিন্তু কাছে পেতে হলে একটা কাজ করতে হবে। তোমার বাবা মায়ের তখন তোমার দরকার ছিল, তোমায় পেলেই হলো। রাজি হলেন, সব শর্ত মানবে। তবে এত শর্ত এত কঠিন ছিল না। দাদা গেলেন, আমরাও গেলাম। কাজী বাড়ি মেনে মেয়ে নেওয়াজ বাড়ির বউ হোক, এইটুকুই চাই। আমাদের পরিবার তোমার এখানে আসা সবই খুলে বলা হলো তাদেরকে, সময় দিলাম ভাবার জন্য। শেষে 2 দিনের মাথায় তারা বিয়েতে রাজি হলো। পারিবারিকভাবে তোমার আমার বউ হওয়ার কথা ছিল, কিন্তু মাঝে দিয়ে তুমি বালপাকনা আমি কি করলে, প্রত্যুষের সঙ্গে বিয়ের পিড়িতে বসতে রাজি হয়ে গেলে। একটু ধৈর্য নেই শালীর ঘরের বউ। তোমার বালপাকনামির জন্য আমার সাজানো পরিকল্পনা সব নষ্ট হলো। শেষে ভালোবাসতে তবুও তোমার মতো আটার বস্তাকে আমার কিডন্যাপ করতে হলো। নাটক সব আর কবুল বলার সময় যখন এত বাহানা করছিলে, বিশ্বাস করো মন চাইছিল লাগিয়ে দিতে একসর। কত বড় নাটকবাজ তুমি ভাবা যায়। তাহলে সেদিন যে তৈমুরকে জিম্মি করলেন, ওইসব শালা আমার কড়া মাল, তোমার ভাই তো, তাই তোমার থেকে বড় ধান্দাবাজ। এই শোনো, কী করে তোমায় বিয়ে করতাম তখন বুঝতে পারছিলাম না। শেষে শ্বশুর আব্বাই কিন্তু তুলে এনে বিয়ের প্রসেসটা বললেন। কঠোর শিক্ষা দিতে বলেছিলেন, কিন্তু দিয়েছি কি? তো শোনো মিসেস, তুমি ভেবেছো তোমার টানে কিডন্যাপ করেছি, তবে শুনে রাখো প্রেম একটা নিঃশ্বাসও ফেলে পরিকল্পনা করে। মাইন্ড ইট, তোমায় এমনি এমনি পাইনি, বহুত কাঠখড় পোড়াতে হয়েছে। যাকে সেসব কথা এখন অতীত। ব্যাগ প্যাকিং করে নাও, আজকে কক্সবাজার যাব, সেখান থেকে সোজা যাবে নেওয়াজ বাড়িতে। তোমার বাবা মা আসবেন।